আসসালামু আলাইকুম। টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো অনলাইন ভিত্তিক ক্লাসে এটা আমার তৃতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সেই ক্লাস থেকে তোমরা সবাই অনেক উপকৃত হয়েছো। তো তোমরা সবাই অবগত আছো, পিইসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আসে, কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় না। তো এই জন্য আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। তো আজকের ক্লাসে আমি প্রথম অংশে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব এবং পরের অংশে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই তোমাদের গণিত বইটি বের করো এবং দ্বিতীয় অধ্যায়ের ভাগের অধ্যায়ে চলে যাও। দেখো, দ্বিতীয় অধ্যায়ের ভাগে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই একটা সূত্র থেকে আমরা সবগুলো সূত্র বের করতে পারবো। যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা বলবো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষ থাকবে না, এই ভাগশেষটুকু থাকবে না, শুধু ভাজক গুণন ভাগফল সমান ভাজ্য। যদি ভাজক বের করতে বলে তাহলে কি করব? এই ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করব, ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করব। যদি ভাগফল বের করতে বলে তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব। আর যদি ভাজ্য বের করতে বলে সেক্ষেত্রে কি করব? ভাজক গুণন ভাগফল। আর ভাগশেষ যদি থাকে তাহলে কি হবে? নিঃশেষে বিভাজ্য নয়। এমন ক্ষেত্রে আমরা কি ভাজ্য সমান কি লিখতে পারি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আর যদি বলা হয় ভাজক সমান কি, তখন কি করব? ভাজ্য থেকে ভাগশেষটাকে বিয়োগ করব, বিয়োগ করে সেটাকে ভাগফল দ্বারা ভাগ করব। এইভাবে অন্যান্য সূত্রগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। আমি ক্লাসে তোমাদেরকে এই প্রত্যেকটা সূত্রই লিখে দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই মুখস্থ করেছো। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স আছে, দেখো, লক্ষ্য করি ভাগশেষ গ্রেটার দেন ভাজক। এর মানেটা হচ্ছে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হবে। ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হবে। এখানে পাশের একটা ভাগ লক্ষ্য করে দেখতে পারো যে এখানে 245 দ্বারা এটাকে ভাগ করা হয়েছে। এখানে ভাগশেষ আছে 158। তাহলে এখানেই দেখা যাচ্ছে যে 245-এর চেয়ে অবশ্যই 158 অনেক ছোট। অন্য কোনো একটা ভাগের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখতে পারবা যে প্রতি ক্ষেত্রেই ভাগশেষটা সবসময় ছোট হবে। এই ভাগটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 687, এই 687 ভাগ করতে যেয়ে ভাগশেষ আছে 28, তার মানে অবশ্যই এই ভাজকের চেয়ে ভাগশেষটা ছোট। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবা। আর ক্লাসে আমরা এই অঙ্কগুলো সবগুলোই করানো হয়ে গেছে। তো অনেকেই সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখতে হবে বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন হবে এটা অনেকেই জানে না। এই জন্য তোমাদেরকে নতুন করে আবার এই সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাসগুলো করানো হচ্ছে। তো এখন চলো শুরু করা যাক কিভাবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা, সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে লিখতে হয়। দেখো, আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বাসায় একটা ফ্রেশ খাতা বা নোট খাতায় তুলে রাখবা। আমি যখন স্কুল খুলবে তখন আমি যেয়ে তোমাদের দেখব যে কারা কারা আমার এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে করেছে এবং ফ্রেশ করে খাতায় লিখে রাখছো। তো চলো শুরু করা যাক। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমটা হচ্ছে যদি ভাজ্য 404 এবং ভাজক 4 হয় তাহলে ভাগফল কত হবে? তো আমরা এর আগে বোর্ড বই থেকে কি সূত্র শিখলাম যে নিঃশেষে বিভাজ্য। এই অঙ্কের ক্ষেত্রে দেখো কোনো ভাগশেষ নাই, তার মানে ভাগফল সমান আমরা কি লিখতে পারবো? ভাজ্য ভাগ ভাজক। তাহলে 404-কে 4 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো। তাহলে 404-কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? দেখো 101। 404-কে 4 দ্বারা ভাগ করলে হবে 101। পরের প্রশ্ন দেখো, এক হালি কমলার দাম 40 টাকা হলে একটি কমলার দাম কত? তো আমরা কি জানি এক হালি সমান 4টি। তো
4টি কমলার দাম যদি 40 টাকা হয়, একটি কমলার দাম অবশ্যই কম হবে। কম হলে কি করব? 40কে 4 দ্বারা ভাগ করব। 40কে 4 দ্বারা ভাগ করলে হবে 10। তাহলে এক হালি কমলার দাম 40 টাকা হলে একটি কমলার দাম হবে 10 টাকা। নেক্সট প্রশ্ন দেখো, 99,000কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো খুব ইজি। এটা আমরা যখন ভাগ করতে যাব, আমরা এর আগে তোমাদের বলেছিলাম যে ভাগ অথবা গুণের ক্ষেত্রে যদি একক দশকের ঘরগুলোতে শূন্য থাকে বা প্রথম দিকে শূন্য থাকে, তাহলে সেটা গুণ বা ভাগ করা খুবই সহজ। তো 99,000কে 100 দ্বারা ভাগ করতে গেলে প্রথমে আমরা কি করব? একক এবং দশকের দুইটা শূন্য ভাজক এবং ভাজ্যের উভয় পাশে কেটে দিব। যদি কেটে দেওয়া হয় তাহলে শুধু থাকবে 990। পরের প্রশ্ন দেখো, ভাজক 5, ভাগফল 7 ও ভাগশেষ 2 হলে ভাজ্য কত? তো এটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি এর আগে কিছুক্ষণ আগে তোমাদের পাঠ্য বই থেকে তোমাদেরকে বলে দিলাম যে ভাজ্য সমান আমরা কি লিখতে পারি। তাহলে চলো আমরা ওই সূত্রটা আবার একবার দেখে আসি যে আমাদের সূত্রে কি ছিল। সবাই একটু পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য করো। পাঠ্য বইয়ে সবাই লক্ষ্য করো যে আমাদের মূল সূত্রটা আমাদেরকে কি ছিল এখানে। ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা এই সূত্রটা এখানে বসায় দিয়ে খুব ইজিলি এই অঙ্কটা সলিউশন করতে পারবো, মানে ভাজ্যটা বের করতে পারবো। আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক 5 আর ভাগফল 7, এই দুটাকে গুণ করে নিলাম। 5 আর 7 গুণ করলে 35, তার সাথে 2 যোগ করলে হবে 37। পরের প্রশ্ন দেখো, ভাজ্য 250, ভাগফল 16, ভাগশেষ 10, তাহলে ভাজক কত হবে? তো আমরা মূল সূত্রটা জানি কি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ওই সূত্র থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো ভাজকের মান। প্রথমে কি করব? ভাজ্য থেকে ভাগশেষটাকে বিয়োগ করে নিব, তারপরে যে মান পাওয়া যাবে তাকে ভাগফল দ্বারা ভাগ করব। দেখো 250কে থেকে 10 বিয়োগ করব, করার পরে 16 দ্বারা ভাগ করব। 250 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 240। 240কে যদি 16 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 15। পরের প্রশ্ন দেখো, একটি বই তৈরি করতে 125টা কাগজ লাগে, তাহলে 50,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো এটাও সেম, যেহেতু আমরা ভাগের অধ্যায় নিয়ে অঙ্ক করতেছি, তো তোমরা সবাই বুঝতে পারতেছো এটা ভাগ হবে। কিন্তু যখন অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তখন কিন্তু তোমাদের একটু বুঝতে কষ্ট হবে যে আসলে কোনটা ভাগ হবে কোনটা গুণ হবে। তো তোমরা মনে রাখবা যে এখানে দেখো 50,000টা কাগজ আছে এবং প্রত্যেক বই তৈরি করতে 125টা করে কাগজ লাগে। তাহলে আমরা 50,000টাকে 125টা দ্বারা যদি ভাগ করি তাহলে কয়টি বই, সেই বইয়ের সংখ্যাটি আমরা পাবো। তো ভাগ করো 50,000টা, এটা কিন্তু 125টা দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে 50, দুইটা শূন্যকে সরাই রাখবো, রেখে হবে 500। 500কে 125 দ্বারা ভাগ করলে কত হবে? 4। তার পাশে দুইটা শূন্যকে বসায় দাও, দিলে হবে 400। 400টি বই তৈরি করা যাবে। পরের প্রশ্ন দেখো, 145কে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো তোমরা এটা ভাগ করবা, অন্য একটা জায়গায় রাব করবা, রাব করে দেখবা যদি 12 দ্বারা 144কে ভাগ করা হয় তাহলে হয় 12। তার মানে অতিরিক্ত থাকতেছে 1, এর ভাগশেষটা হবে 1। তার মানে 145কে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভাগ অঙ্কে ভাজ্য এত? কোন একটি ভাগ অঙ্কে ভাজ্য এত, ভাজক এত হলে ভাগশেষ কত? তো শিক্ষার্থী তোমরা খুব গুরুত্ব সহকারে এই কথাটা শুনবা যে যদি কোনো ভাগ অথবা গুণ অঙ্কে, আমি এর আগেও বলেছিলাম যে 1 এবং 0 থাকে, তাহলে সেই অঙ্কগুলো দ্বারা বা সেই সংখ্যা দ্বারা ভাগ করা খুবই সহজ। যেহেতু এখানে 1-এর পাশে 3টি শূন্য আছে, তাহলে আমরা কি করব? এই 20,150 এই সংখ্যাটির 3 ঘর আগে একটা কমা বসায় দেব। তাহলে তোমরা যদি 3 ঘর আগে একটা কমায় বসায় দাও তাহলে কি আসবে? 20 আলাদা হবে এবং 150 আলাদা হবে। তাহলে সামনের অংশটা হবে ভাগফল আর শেষের অংশটা হবে ভাগশেষ। তাহলে আমরা এই অঙ্কটা যদি আমরা না করে আমরা এর উত্তরটা বের করতে পারবো।
তাহলে 1000 দ্বারা যদি এটাকে ভাগ করি, দেখো 20 আলাদা হবে, 20টা আলাদা হবে এবং 150টা আলাদা থাকবে। এটা ভাগ করে দেখার দরকার নাই, মুখে মুখে এই ভাগটি করা যাবে। তাহলে কি হবে, 3 ঘর আগে আমরা যদি কমা বসায় দেই, সামনের অংশটি ভাগফল আর শেষের অংশটি ভাগশেষ। পরের প্রশ্ন দেখো, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? তোমরা কি জানো, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। ভাগ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে ভাগফল বলে। যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজ্য বলে। আর ভাগ করে যে অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তরে আমরা 4টি প্রশ্নের উত্তর পেলাম। এরকম 4 প্রকারের উত্তর প্রশ্ন হতে পারে যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? তখন আমরা কি বলবো? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে ভাগফল বলে, আর ভাগ করে যে অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। নেক্সট প্রশ্ন দেখো, ভাজক ও ভাগশেষের মধ্যে কোনটি ছোট? আমরা পাঠ্য বইয়ের 2য় অধ্যায়ের যে সূত্র বলার সময় আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত প্রশ্ন, যে ভাজক ও ভাগশেষের মধ্যে কোনটি ছোট। তো তোমরা আশা করি এটা মুখস্থ করে ফেলছো যে ভাজক আর ভাগশেষের মধ্যে কে ছোট হবে? সবসময় ভাগশেষটা ছোট হবে। ভাজক সবসময় বড় হবে আর ভাগশেষটা ছোট হবে। যদি ভাগশেষ ছোট না হতো তাহলে ওটাকে আবারও একবার ভাগ করা যেত, বা যখন ভাগ করা যায় না তখনই তো আমরা মানে ভাগটা ওখানেই থেমে যায়, তাই না? তার মানে ভাগশেষটা সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে ভাগশেষ। পরের প্রশ্ন দেখো, 39,600কে 200 দ্বারা ভাগ করব। খুবই সহজ। আমরা এর আগে কি বলেছিলাম যে ভাজক এবং ভাজ্য যদি শূন্য থাকে, প্রথমে আমরা কি করব? শূন্যগুলোকে সরায় ফেলবো, মানে দুই পাশ থেকেই শূন্য দুইটাকে কেটে দেব। দুই পাশ থেকে দুইটা শূন্য যদি কেটে দেই তাহলে থাকবে 396 আর 2 থাকবে। 396কে খুব সহজে আমরা ভাগ করতে পারবো। 396কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 198। তাহলে এর উত্তরটা হবে 198। পরের প্রশ্ন দেখো, 334টি আম 15 জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? তো যেহেতু ভাগ করে দিতে বলেছে তার মানে অবশ্যই আমরা এটাকে ভাগ করব 15 দ্বারা। তোমরা অন্য জায়গায় 334কে ভাগ করবা। দেখো 15 দ্বারা 330কে ভাগ করা যায়, বাট 334কে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে 4টি আম অবশিষ্ট থাকবে। তাহলে এর উত্তরটি হবে 4টি আম। তাহলে 334টি আম 15 জনের মধ্যে ভাগ করে দিলে 4টি আম অবশিষ্ট থাকবে। পরের প্রশ্ন দেখো, দুইটি সংখ্যার গুণফল 225, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা কি জানি যে দুইটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে অপর সংখ্যাটি পাবো। দুটি সংখ্যার গুণফলকে একটি সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যাটি পাবো। তো 225কে 25 দ্বারা আমরা ভাগ করছি। এখানে 225কে 25 দ্বারা ভাগ করলে উত্তর হবে 9। তাহলে অপর সংখ্যাটি হবে 9। পরের প্রশ্ন দেখো, 3264কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা এর আগে একটা প্রশ্নের উত্তরে আমরা বলেছিলাম কি যে যদি কোনো ভাজকে 1 এবং 0 থাকে, তার মানে 10, 100, 1000, 10,000 এই টাইপের সংখ্যা থাকলে আমরা কি করব? যতগুলো শূন্য থাকবে ভাজ্যের তত ঘর আগে একটা কোমা বসায় দিব। তাহলে এখানে 2টা শূন্য আছে, তার মানে আমাকে 2 ঘর আগে কোমা বসায় দিতে হবে। তাহলে 64-র আগে এখানে কোমা বসবে। তাহলে 32 আর 64 আলাদা হয়ে যাবে। 32 হবে ভাগফল আর 64 হবে ভাগশেষ। 32 হবে ভাগফল আর 64 হবে ভাগশেষ। তাহলে এটার ভাগশেষ হবে 64। আমি আবারও বলছি, যদি কোনো ভাগ অঙ্কে ভাজকে 1 এবং 0 থাকে তাহলে সেই ভাগ করা খুবই সহজ। যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে কোমা বসায় দেব। তাহলে কি হবে? প্রথমে কোমার সামনে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে ভাগফল, আর পরের যে কোমার পরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে ভাগশেষ। তাহলে এখানে আমার 1-এর পাশে 2টা শূন্য আছে, তার মানে 2 ঘর আগে কোমা বসায় দিতে হবে। 2 ঘর আগে কোমা বসায় দিলে
32 হবে ভাগফল আর 64 হবে ভাগশেষ। তাহলে এটার উত্তর হবে ভাগশেষ। আশা করি এরকম ভাগ তোমাদের করতে গিয়ে তোমাদের রাফ করে দেখার দরকার নেই, তোমরা মুখে মুখে ভাগগুলো খুব দ্রুত ভাগ করতে হবে। আর তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমরা প্রত্যেকটা রাফ করতে যাও তাহলে তোমাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে। এই জন্য মানে রাফ না করে শর্টকাটে কিভাবে অ্যান্সারটা বের করা যায়, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সবগুলো করে দেখানোর দরকার পড়ে না, শুধু উত্তরটা লিখলেই হয়। এই জন্য দ্রুত অঙ্ক করা শিখতে হবে। তো আমরা এই টাইপের যদি কোনো ভাজকের ঘরে 1 এবং 0 থাকে তাহলে আমরা খুব সহজেই খুব দ্রুত এই ভাগগুলো করতে পারবো। পরের প্রশ্ন দেখো, একটি বাসে 100 জন যাত্রী যেতে পারলে 45,000 জন যাত্রীর জন্য কয়টি বাস লাগবে? তাহলে একটা বাসে যদি 100 জন করে যাত্রী যায় তাহলে 45,000 জন যাত্রীর জন্য অবশ্যই বাসের সংখ্যা আমরা কিভাবে বের করব? 45,000কে 100 দ্বারা ভাগ করব। দেখো 45,000কে 100 দ্বারা যদি ভাগ করা হয়, 100-র পাশে 2টা শূন্য আছে, 1-এর পাশে আবার 45,000-এর এখানেও একক এবং দশকের ঘরে শূন্য আছে। তাহলে এই 2টা শূন্যকে যদি আমরা কেটে দেই তাহলে কি হবে? 450টি বাস লাগবে। 45,000 মানুষের জন্য 450টি বাস লাগবে। পরের প্রশ্ন দেখো, 49,735কে 245 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তোমরা এটা রাফ করে দেখবা, যেহেতু এখানে ওরকম শর্টকাট করে অঙ্ক করার কোনো পদ্ধতি নাই, তোমরা এটা অন্য জায়গায় রাফ করে দেখবা। আমি এটা রাফ করে দেখেছি 203। যদি 49,735কে 245 দ্বারা ভাগ করলে হবে 203। পরের প্রশ্ন দেখো, 1 মেট্রিক টন আলুর দাম 8,500 টাকা হলে 1 কেজি আলুর দাম কত? 1 মেট্রিক টন আলুর দাম 8,500 টাকা হলে 1 কেজি আলুর দাম কত? তো আমরা কি জানি 1 কুইন্টাল সমান কত কেজি? 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। 1 মেট্রিক টন সমান 1000 কেজি। আবার আমরা এভাবে বলতে পারি 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। তার মানে 1 কুইন্টাল সমান 100 কেজি। তো এগুলো মনে রাখতে হবে যে 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে 1000 কেজি আলুর দাম যদি 8,500 টাকা হয় তাহলে 1 কেজি আলুর দাম অবশ্যই কম হবে। কম হলে কি করব? ভাগ করব। ভাগ করে দেখো 8,500কে 1000 দিয়ে ভাগ করা হয়েছে। তো এর আগে তোমাদেরকে কি বলেছিলাম যে যদি আমরা এই প্রথমে দেখো ভাজক এবং ভাজ্য দুটারই একক এবং দশকের ঘরে শূন্য আছে, তাহলে আমরা কি করব? শূন্যগুলোকে কেটে দেব। দুই পাশে 2টা শূন্য কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখো এখানে থাকবে 85 এবং 10 থাকবে। তো তোমরা এইসব ভাগের ক্ষেত্রে দেখো 10 দ্বারা যদি আমরা 85কে ভাগ করি তাহলে 8 বার যাবে, অবশ্যই ভাগশেষ থাকবে 5। আর এটার মধ্যে অবশ্যই দশমিক আনতে হবে। দশমিক আনার খুবই সহজ পদ্ধতি হচ্ছে 1-এর পাশে একটা শূন্য আছে, তোমরা 1 ঘর আগে একটা দশমিক বসাই দিবা, 5-এর আগে একটা দশমিক বসাই দিবা। কিংবা এভাবে চিন্তা করতে পারো যে এখানে এককের ভাজকের এখানে 1 এবং 3টা শূন্য আছে, তার মানে আমাকে 3 ঘর আগে দশমিক বসাই দিতে হবে। 8-এর পরে একটা দশমিক বসাই দিলাম, তারপরে 3টা ঘর মানে 5 0 0। তো যেহেতু দশমিকের পরে শূন্যগুলোর কোনো দাম নেই, শূন্যগুলোকে বাদ দিয়ে তোমরা 8.5 টাকা। তার মানে 1 মেট্রিক টন আলুর দাম 8,500 টাকা হলে 1 কেজি আলুর দাম হবে 8.5 টাকা, মানে 8 টাকা 50 পয়সা। নেক্সট প্রশ্ন দেখো, দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে? তো এটাও আমরা কি করব? 480কে 120 দ্বারা ভাগ করব। 480কে 120 দ্বারা যদি ভাগ করো 2টা শূন্য কেটে যাবে, আর 12 দ্বারা 48কে ভাগ করলে কত হবে? 4 হবে। তো কি করব দেখো, 480কে 120 দ্বারা ভাগ করে কত হয়েছে? 4 হয়েছে। তো এইভাবে ভাগ করার সময় তোমরা অবশ্যই শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করবে, তাহলে আমরা খুব সহজেই তোমরা এই ভাগগুলো করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই 2 দিনে যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো, আমি আবারও বলছি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাসায় তোমাদের একটা ফ্রেশ খাতা বা একটা নোট খাতা বানাবা এবং সেখানে খুব সুন্দর করে এই প্রশ্ন এবং উত্তরগুলো উঠায় রাখবা। যেদিন
ক্লাস শুরু হবে আমি সেদিন তোমাদের ক্লাসে এই সংক্ষিপ্ত প্রশ্ন নোট খাতাগুলো আমি দেখব যে কারা কারা আমার এই ক্লাসগুলো ঠিকমতো করেছো এবং ফ্রেশ খাতায় খুবই সুন্দর করে উঠাই রেখেছো। তো তোমাদের যেগুলো বন্ধুরা এখনও জানে না যে আমাদের অনলাইনে ক্লাস চলতেছে, আমাদের টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটা টিচার অনলাইনে ক্লাস নিচ্ছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে ফোনে জানিয়ে দাও এবং এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমরা বন্ধুরা দেখতে পারে। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবা, বাসায় থাকবা এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং পরিশেষে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের খুব তাড়াতাড়ি এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়ে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যেন আমরা দ্রুত ফিরিয়ে যেতে পারি এবং তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যেন আমাদের দেখা হয়। তো এই আশাবাদ এবং এই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।